আসসালামু আলাইকুম, মেহেদি হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাত্রি সংবাদ। শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠক, 10টি সমঝোতা স্মারক সই। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান। কাল সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ, রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণ করতে অপপ্রচার চলছে বললেন ওবায়দুল কাদের। বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালি পড়ে 10 জন নিহত। মুন্সিগঞ্জের বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত 4। টানা বৃষ্টি কমলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হয়নি, দেখা দিয়েছে খাদ্যার ভাব। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে তীব্র ভাঙন। প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বললেন সেনা প্রধান। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে জানাতে চাই পুরো প্রসঙ্গ। ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনে লালগালিচার সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। এরপর হায়দ্রাবাদ হাউসে দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে, আর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাসের আরো তথ্য। ভারতের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে দিল্লিতে পৌঁছেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে তাকে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়। সকাল 9টার দিকে সেখানে পৌঁছান বাংলাদেশের সরকার প্রধান। এ সময় তাকে সংবর্ধনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেয়া হয় গার্ড অব অনারও। আনুষ্ঠানিকতা শেষে সেখানে উপস্থিতদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা। স্থানীয় সময় 10টার দিকে দিল্লির রাজঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে একটি বই ও মহাত্মা গান্ধীর একটি প্রতিকৃতি উপহার দেয়া হয়। পরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে তার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন শেখ হাসিনা। বৈঠকে দুদেশের মধ্যে রেল সংযোগ বাড়ানো ও ডিজিটাল পার্টনারশিপ সহ 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ক এখন এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। क्योंकि हमारी सरकार के तीसरे कार्यकाल में प्रधानमंत्री शेख हसीना जी हमारी पहली स्टेट गेस्ट है। फ्रेंड्स, बांग्लादेश हमारी नेबरहुड फर्स्ट पॉलिसी, एक्ट ईस्ट पॉलिसी, विजन सागर और इंडो पैसिफिक विजन के संगम पर स्थित है। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ সময় নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি। নতুন সরকার, আমাদেরও বলতে গেলে নতুন সরকার, যেহেতু আমরা প্রায় 5 মাস অতিক্রম করেছি, নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে, সেটাই আমি বলতে চাই। আমি নরেন্দ্র মোদীজিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। I would like to take this opportunity to reiterate my invitation to Prime Minister Shri Narendra Modi to visit Bangladesh to further strengthen the friendly relation of our two countries. এর আগে শুক্রবার নয়াদিল্লির তাজ হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের শিল্পপতিদের সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII। এই বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভারতের শিল্পপতিদের প্রতি আহ্বান জানান। সন্ধ্যায় একই হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করাই এখন লক্ষ্য বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশস্থল রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে তিনি কথা জানান। ওবায়দুল কাদের বলেন,
রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণ করতে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। প্রতিবেদন সাইদুর রহমান আবিরের। আর একদিন পরেই 23 জুন রোববার ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র প্রস্তুতি নেওয়া হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের। মূল অনুষ্ঠান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ। কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে সমাবেশ স্থল পরিদর্শনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত গণমাধ্যমের কাছে তুলে ধরেন সমাবেশের সবশেষ প্রস্তুতি। স্বতঃস্ফূর্ত, সুশৃঙ্খল, আনন্দঘন উপস্থিতি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে। দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের লক্ষ্যের কথা তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক। আমাদের বার্তা সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন, আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ইনফ্লেশন নিয়ন্ত্রণে আনা, এই বিষয়গুলো জনস্বার্থে খুব জরুরি এবং আমাদের কমিটমেন্ট। রাজনীতিবিদদের প্রভাব কমে যাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। এদেশ স্বাধীন করেছে পলিটিশিয়ানরা, এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা। সেই পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ, এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোববার বিকেল 3টায় সমাবেশ স্থলে প্রধান অতিথি হিসেবে অংশ নেয়ার কথা রয়েছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বরগুনার আমতলীতে সেতু ভেঙে বিয়ের বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে গেছে। এতে অন্তত 10 জন নিহত হয়েছে। দুপুর উপজেলার চাওড়া হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত সেতু ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া মুন্সিগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। অন্যদিকে বাগেরহাটে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে শিশু সহ 2 জন নিহত হয়েছে। আরো জানাচ্ছেন এস এম আরিফ। বরগুনার আমতলী সেতু ভেঙে বিয়ের বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে 10 জন নিহত হয়েছে। দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত সেতু ভেঙে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 2 জন নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা এক নারী গুরুতর আহত হয়। খুলনা বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে পটুয়াখালী থেকে মোটরসাইকেল যোগে 3 আরোহী যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন। ফকিরহাট উপজেলার মাহাদেবের দোকান নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে বাগেরহাটগামী যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক খলিলুর রহমান এবং তার 1 বছরের ছেলে ঘটনাস্থলে নিহত হন। ঢাকা বান্দুরা সড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 4 জন। সকালে উপজেলার মুন্সিগঞ্জ নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার খারসুরে ওই দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার পরে আহতদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি। এস এম আরিফ, মাই টিভি। এবারে বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টিপাত কমলেও কমেনি সুনামগঞ্জের প্লাবিত অঞ্চলের পানি। খাবারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আশ্রয় কেন্দ্রগুলো। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি না হলে দ্রুতই সুরমা নদীর পানি বিপদসীমার নিচে চলে আসবে। সুনামগঞ্জ থেকে প্রতিনিধি আপু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে সবকটি নদ নদীর পানি কিছুটা কমলেও এখনো প্লাবিত রয়েছে নিম্নাঞ্চল। বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন সুনামগঞ্জের প্রায় 6 লক্ষাধিক মানুষ।
শুকনো খাবার, সুপেয় পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিপাকে রয়েছেন বন্যা দুর্গতরা। গত 3 দিন যাবৎ গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠলেও সেগুলো চোখের সামনে নেতিয়ে পড়েছে খাবারের অভাবে। প্রায় 3 দিন যাবৎ বসবাস করতেছি। বাথরুমের কোনো ব্যবস্থা নাই, বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা এই যে মানুষগুলো খুবই কষ্টের মধ্যে দিয়ে আছি। অনেকের সাজানো স্বপ্ন ভেসে গেছে ঢলের পানিতে। কিভাবে এই দুর্যোগ কাটিয়ে উঠবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পানিবন্দীরা। চিরামিরা দিয়ে মানছি দিয়ে এটা অনেক খাই, অনেক কি তার মন তো গড়ে থাকতে হয় না। নদীর পানি কিছু কমছে, আমরা সুনামগঞ্জের 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত না হলে দ্রুতই সুরমা নদীর পানি বিপদসীমার নিচে চলে আসবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশা করা যায় যে সুনামগঞ্জে আগামী 24 ঘন্টার ভিতরে সুরমা নদীর পানি স্বাভাবিক লেভেলে চলে আসবে এবং যেসব এলাকাতে পানি অলরেডি প্রবেশ করেছে সেগুলো পানি হয়তো 1-2 দিন সময় লাগতে পারে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে। জেলা প্রশাসনের তথ্য মতে সুনামগঞ্জের 12টি উপজেলার 1305টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যা কবলিতের জন্য আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে 694টি। ইলিয়াস কমল, মাই টিভি। পদ্মায় নদীর পানি বেড়ে যাওয়ায় তীব্র ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ী জেলার দৌলদিয়া ঘাটে। দীর্ঘ 1 সপ্তাহ ধরে পদ্মার পার ভাঙলেও কর্তৃপক্ষের কোনো নজর নেই। আর ভাঙন ঝুঁকিতে রয়েছে 1000 পরিবার, শত শত বসতি ও দোকানপাট। তবে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলার প্রশাসন। প্রতিনিধি শেখ মুমিনের রিপোর্ট তুলে ধরছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। প্রতি বছরই ভাঙনের শিকার পদ্মাপাড়ের রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ইউনিয়নবাসী। ভাঙতে ভাঙতে নিঃস্ব পদ্মাপাড়ের হাজারো মানুষ। রাক্ষসে পদ্মা গিলে খেয়েছে হাজারো পরিবারের শেষ সম্বলটুকু। বর্ষা শুরু হতে না হতে আবারও ভাঙতে শুরু করেছে পদ্মার পার। ভাঙনের মাত্রা তীব্র হয় ভাঙন ঝুঁকির মুখে প্রায় 1000 পরিবার ও শত শত বসতি এবং দোকানপাট। 1 নম্বর ওয়ার্ডের 17 মেম্বারের পাড়া সবচেয়ে ভাঙনে ঝুঁকিতে আছে। এখানে অতি তাড়াতাড়ি যে জিও ব্যাগ না ফেলানো হয় তাহলে খুবই মারাত্মক অবস্থা। বস্তা নেই কিছু, খালি বালি, পানি বাড়বি আর ভাঙিয়ে পড়বে আর বাড়ি ঘর ভাঙিয়ে পড়বে। অবস্থা দেখলেই তো মানুষের চোখে সবারই চোখে পানি আসে। চেয়ারম্যান আসে, ইনুসার আসে, উপজেলা আসে, সব খালি প্রতিশোধই নেয়, কেউ বস্তা ফেলায় না। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা ফোন দিয়েছি, আবেদন করেছি, সেটার কোনো প্রতিফলন আমরা এখনো পাইনি। পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় টানা 1 সপ্তাহ ধরে পদ্মার পার ভাঙলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেয়নি কোনো নজরদারি। ঝুঁকি রোধে জরুরি উদ্যোগের দাবি পদ্মাপাড়ের মানুষের। প্রতি মুহূর্তে একটা করে বাড়ি চলে যাচ্ছে। ভাঙন ঝুঁকিতে আছে হাজারো পরিবার। নম্বর ঘাটে যদি তারা বস্তা মানে প্রোটেকশনের কাজ না করে তাহলে আর এই 7 নম্বর ঘাটে ফেরি চলবে না। এদিকে ভাঙন রোধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভাঙন ঝুঁকিতে আছে প্রায় 1000-এর উপরে পরিবার। এই এলাকাটি না শাসন না করলে বিশাল একটা এলাকা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। আর একটি তারিখ গত সপ্তাহে যে আমরা যে কাজ করেছি বিআইডব্লিউটিএ, সেখানে কিন্তু একটি রাস্তা ধসে গিয়েছে এবং সেটা আমাদের তালিকার মধ্যে রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কেন বারবার বন্যা হয়? বন্যার ফলে প্রতি বছর ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকার ফসল, ঘটে প্রাণহানিও। বারবার এমন বন্যার কারণ হিসেবে আবহাওয়া বিশেষজ্ঞরা দায়ী করছেন পাহাড়ি ঢলকে। জানিয়েছেন আগামী 25 জুন পর্যন্ত চলবে বৃষ্টিপাত। আবু সাইদ উপু জানাচ্ছেন বাকিটুকু। উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানি আর গুড়ি বৃষ্টি ও অবিরাম টানা ভারী বর্ষণে উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চলেও বন্যা পরিস্থিতির উন্নতি, আবার কোথাও কোথাও অবনতিও হচ্ছে। কি কারণে প্রতি বছর এই বন্যার শিকার হয় মানুষজন, তার নিখাত ব্যাখ্যা দিলেন আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের এই আবহাওয়া বিশেষজ্ঞ। তুলে ধরেন ভারী বৃষ্টিপাত সহ উজানে পাহাড়ি ঢলের প্রসঙ্গ। বাংলাদেশের মধ্যে যে বন্যাটা হয়, আমাদের দেশে যে বৃষ্টিপাত হয় সেটা কিন্তু খুব নগণ্য দায়ী আসলে। এবং এই বৃষ্টিটা উজানের ঢল যখন আসে করে সেই সময় কিন্তু আমরা বৃষ্টিটা মানে বন্যাটা বেশি হয়ে থাকে। বাংলাদেশের বন্যার জন্য এই আপ স্ট্রিমের বৃষ্টিটা অনেকাংশ দায়ী, বেশিরভাগ ক্ষেত্রে দায়ী। আর অপরদিকে আগামী 25 জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানান এই আবহাওয়া বিশেষজ্ঞ হাফিজুর রহমান। রংপুর, ময়মনসিংহ, সিলেটের অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে এবং সিলেটের অঞ্চলের ক্ষেত্রে প্রায় প্রতিনিয়ত ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে। আগামী 25 তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশে বাড়বে। সেক্ষেত্রে এখন যে ভ্যাপসা গরম বা অসহনীয় গরম যেটা আছে এটা অনেকাংশে
কমে আসবে। বন্যার ফলে প্রতি বছর ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকার ফসল, পানির নিচে চাপা পড়ে অনেক স্বপ্ন, আর প্রাণহানি এটা তো প্রতি বছর ঘটেই থাকে বন্যার সময়। শুধু গ্রাম নয়, নগরকেও অনেক সময় তছনছ করে দেয় এই বন্যার পানি। অবুসাদ অপু, মাই টিভি, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসে কর্মরত সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ এবং মত বিনিময় করেছেন। সকালে সেনাবাহিনী প্রধান তার বিদায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেনা প্রধানের দায়িত্ব পালনের সময় সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন শফিউদ্দিন আহমেদ। যোগদান করি 83 সালে কমিশন পাওয়ার পরে, তখন আমাদের কল্পনাতেও ছিল না আজকের যে উন্নয়ন, আজকের যে আমাদের অগ্রযাত্রা, এই পর্যায়ে যে আমরা পৌঁছাবো। আপনারা আমার জন্য দোয়া করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রাত 3টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। গণমাধ্যমকে কথা জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত বছরের 9 আগস্ট বেগম খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অ্যাম্বুলেন্স ডেকে বাসা থেকে ওনাকে হসপিটালে নিয়ে এসেছেন জাহিদ ভাই আর কি। জাহিদ ভাই আমাকে বিষয়টি জানিয়েছেন। গভীর রাতে আপনারা সেটা এর মধ্যে অবগত হয়েছেন। প্রায় 3টার দিকে ওনাকে হসপিটালে নিয়ে আসে অ্যাম্বুলেন্স করে, এখানে এনেই ভর্তি করা হয়েছে। আইসিইউতে উনি ভর্তি আছেন। হঠাৎ করে উপকূলীয় জেলা ভোলায় বেড়ে গেছে সাপের আতঙ্ক, আর যখনই সে সাপ খাল, বিল, ক্ষেত খামারে বিভিন্ন জালে ধরা পড়ছে, সেটি আতঙ্কিত রাসেল ভাইপার সাপ হিসেবে দেখা হচ্ছে। এই নিয়ে ভোলা জেলার প্রায় উপজেলার মানুষ দিশেহারা হয়ে আছে, ঘুমাতে পারছেন না বিছানায়, কখন যেন কি হয়। প্রতিনিধি আরিফ হাসানের রিপোর্ট, আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। ভোলার বাসাবাড়ি থেকে একের পর এক ধরা পড়ছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার। এতে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক। ভোলার লালমোহনে প্রথম ধরা পড়ে রাসেল ভাইপার, পরে বোরহানুদ্দিন উপজেলা ও ভোলার সদরের পৃথক দুটি জায়গায় এ ভয়ানক রাসেল ভাইপার ধরা পড়েছে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুরারা আমরা বনের ভিতরে আছি, আমি টান দিছি আর গিরাম দিছি আর মানে ওই যে লাফায় আমার গার জমিতে নামি যদি আমাদেরকে আক্রমণ করে, যেহেতু এটা একটা বিষাক্ত সাপ, আমাদের জীবনে এখন আমরা হুমকির মুখে আছি আর কি। চারদিকে নদী বেষ্টিত এলাকা হওয়ায় জীবিকার পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে রাসেল ভাইপার। ভয়ঙ্কর সাপ, মানে অজগর সাপ, আমরা জীবনেও দেখিনি এই সাপটা। সাপের দুঃখে আমরা ঘরে থাকতাম পারি না, বহুত ভয় পাই। রাসেল ভাইপারে আতঙ্কিত না হয়ে একটি রোধে সকলকে নিয়ে সচেতনতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। এ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য নির্দেশনা প্রদান করেছি। এটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে যাতে মানুষের কাছে একটি সচেতনমূলক একটি বার্তা পৌঁছে দেওয়া যায়। ভোলার হাসপাতালগুলোতে সাপের চিকিৎসা দেওয়ার জন্য সব জায়গায় প্রায় 275টি অ্যান্টি স্কিন ভ্যানম রয়েছে। সাপের চিকিৎসার জন্য যে অ্যান্টি স্নেক ভ্যানম রয়েছে প্রায় 350 ভাইরাল স্নেক ভ্যানম আমাদের ভোলা জেলাতে রয়েছে। সবল দিয়েও থাকে, দংশন করেও থাকে। তাহলে আমরা পরামর্শ দিব যে দ্রুত আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 6টি ভোলা জেলাতে এবং সদর হাসপাতাল, এখানে পাঠিয়ে দেওয়া। আফ্রিকা উপমহাদেশ থেকে আসা এই বিষধর সাপের উপদ্রব এখনই কমানো না গেলে পরে আরও মারাত্মক আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সারা দেশে আতঙ্ক ছড়ানো রাসেলস ভাইপার সাপ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রী দেশের সব হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখার পাশাপাশি কোনো অবস্থাতেই যেন অ্যান্টিভেনমের স্টক খালি না থাকে সে নির্দেশনাও দেন। স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মনে রাখতে হবে, বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই, তা হলো দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া।
দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুঁকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে। আশ্রম প্রকল্পের ঘরে আঁকা হয়েছে নান্দনিক চিত্রকর্ম। গৃহহীনদের জন্য সরকারের দেয়া ঘরগুলোয় রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর জীবনচিত্র। মহাসড়কের পাশে রঙিন টিনের চকচকে ঘরের দেয়ালে এমন নান্দনিক চিত্রকর্ম যেমন ঘরের সৌন্দর্য বাড়িয়েছে, তেমনি দৃষ্টি কেড়েছে চলাচলকারীদেরও। প্রতিনিধি আরিফুল হকের তথ্যচিত্রে প্রতিবেদন আবু সাইদ উপর। প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন প্রকল্প আশ্রয়ন 2 এর আওতায় পঞ্চম ধাপে ঘর পাচ্ছেন গৃহহীন ও ভূমিহীন পরিবার। এ দফায় ঘর পাচ্ছেন গোপালগঞ্জ সদর উপজেলার 50টি বেদে পরিবার। আর ইতিমধ্যে ঘরের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। তবে সমাজে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জন্য নির্মিত ঘরগুলোকে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলায় যেমন বেড়েছে সৌন্দর্যবর্ধন, তেমনি গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক সড়কের পাশে রঙিন টিনের আশ্রয় প্রকল্পের চকচকে ঘরের নান্দনিক চিত্রকর্ম আকৃষ্ট করেছে পথচারীদেরও। মেঘ বান বৃষ্টি হইলে আমাদের খুব কষ্ট হতো, ছেলে মেয়ে অনেক কষ্টই থাকতাম। প্রধানমন্ত্রী আমাকে ঘর দিছে, আমরা অনেক খুশি আছি। এখন আমরা স্থানীয় ভাবে রয়েছি, রোদ্দুরি ঘুরছি, কত জায়গায় ঘোরাফেরা করছি, বৃষ্টিতে ভিজছি। উনি আমাদের ঘরটা দিয়ে আমরা খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ উনারে আরো বড় বানুক, উনারে সুখী রাখুক। তবে বেদে সম্প্রদায়ের জীবন সমীকরণের সাথে মিশে থাকা বিভিন্ন চিত্রকর্ম তুলির আঁচড়ে দেয়ালে ফুটিয়ে তোলায় প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন। আমরা তাদের যে 50টা ঘর করে দিয়েছি সেটা তাদের জীবন এবং পেশার বৈচিত্র্যের সাথে মিল রেখে তাদের ঘরগুলোকে আমরা আবার উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে আলাদা করে আলপনার মাধ্যমে আমরা সেটা তুলে ধরার ব্যবস্থা করেছি। ওখানে তাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা স্কুল করে দেব, যাতে তাদের সন্তান ছেলেমেয়েরা ভবিষ্যতে শিক্ষার সাথে সংযুক্ত হয়ে আরো উন্নত জীবনের সাথে তারা মিশতে পারে। প্রশাসনের এমন উদ্যোগ যেমন আশ্রয় প্রকল্পের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করেছে, তেমনি বেদেপল্লী রূপ নিয়েছে এক পর্যটন স্পটে। এখন শুধু একটাই দাবি তাদের সন্তানদের লেখাপড়ার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের। প্রধানমন্ত্রী, আমরা তোমার কাছে একটা স্কুল চাই, আমরা পড়ালেখা করতে চাই। আমাদের একটা ভবিষ্যৎ আছে না পড়াশোনা করার। প্রধানমন্ত্রী যদি আমাদের একটা খুশি করে স্কুল দেয় তাহলে আমরা পড়তে পারবো, আমরা অনেক খুশি হব। অবশ্যই দপু, মাই টিভি। এর সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আবার একবার। শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠক, 10টি সমঝোতা স্মারক রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান। কাল সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ, রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণ করতে অপপ্রচার চলছে বললেন বাল্টি কাদের। বরগুনার আমতলীতে সেতু ভেঙে বরযাত্রী গাড়ি মাইক্রোবাস খালে পড়ে 10 জন নিহত। মুন্সিগঞ্জ বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত 4। টানা বৃষ্টি কমলেও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, দেখা দিয়েছে খাদ্যার ভাব। রাজবাড়ির দৌলদিয়া ঘাটে তীব্র ভাঙন। প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বললেন সেনা প্রধান। দর্শক ছিল এখনকার সংবাদ ইউটিউবে মাল্টিভি সংবাদকে ভিজিট করুন, ইউটিউব/মাল্টিভি নিউজ। আমাদের সকল অনুষ্ঠানকে ভিজিট করুন ইউটিউব/মাল্টিভি বাংলা, ফেসবুক/মাল্টিভি বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 তার আমন্ত্রণ জানিয়ে বার্তা পক্ষ থেকে বিদায় নিচ্ছি। মেহেদী হাসান। আল্লাহ হাফেজ।